হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কলকাতা হাইকোর্টের সদ্য সমাপ্ত হওয়া জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সির যে 25টি প্রশ্ন ছিল, সেই 25টি প্রশ্ন আমি আলোচনা করতে চলেছি। এই 25টি প্রশ্নের পাশাপাশি প্রাসঙ্গিক অপশনগুলো সম্পর্কে ডিটেইলসে আলোকপাত করা হয়েছে। এই আলোচনাটি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য, হোক সেটা এনটিপিসি কিংবা পিএসসি ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো আমাদের কাছে যে প্রশ্নটি এসেছিল সেটি সেট বি এর কোয়েশ্চেন এবং এর জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি শুরু হয়েছিল 76 নম্বর প্রশ্ন থেকে। 76 নম্বরের প্রশ্ন যেটি ছিল সেটা তো তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য গ্রিন প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ইজ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ইউরেনাস। অর্থাৎ আমাদের সৌরজগতের সবুজ গ্রহ নামে পরিচিত হচ্ছে ইউরেনাস। তো ইউরেনাস সম্পর্কে দেখো, আমি ডিটেলস তথ্য এখানে দিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ তোমরা যে ইউরেনাস 1781 খ্রিস্টাব্দে উইলিয়াম হার্শেল আবিষ্কার করেছিলেন এবং এটি হচ্ছে টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত প্রথম গ্রহ। মিথেন গ্যাসের পরিমাণ অত্যধিক হওয়ায় এই গ্রহটিকে সবুজ রঙের দেখায়। তো প্রশ্ন থাকতে পারে যে ইউরেনাসকে সবুজ দেখার কারণ। তো মিথেন গ্যাসের আধিক্য, কোন গ্যাস থাকে? মিথেন গ্যাস, যার সংকেত হচ্ছে CH4। তো মিথেন গ্যাসের আধিক্য থাকায় এই গ্রহের রং সবুজ। গ্রহটি তার কক্ষপথের সঙ্গে 98 ডিগ্রি কোণে হেলে থাকায় এই গ্রহটিকে মনে হয় যেন এটি উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরছে। ইউরেনাস সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে এটি সৌরজগতের শীতলতম গ্রহ। অবশ্যই মনে রাখবে এই ডাটাগুলো। দেখো, বাকি অপশন এতে রয়েছে মার্স অর্থাৎ মঙ্গল। মঙ্গল সম্পর্কে তোমরা সবাই জানো, এটি লাল গ্রহ নামে পরিচিত। রেড প্ল্যানেট, দেখো প্রথম অপশনেই লেখা আছে রেড প্ল্যানেট, লাল গ্রহ। তারপর কি আছে, এই লাল হওয়ার কারণ কি? তো মঙ্গল লাল হওয়ার কারণ হচ্ছে এখানে যে আয়রন কম্পাউন্ড পাওয়া যায়, অর্থাৎ লৌহ গঠিত যৌগ, সেটা থাকার কারণেই, অর্থাৎ যেটা সংকেত হচ্ছে FeO অর্থাৎ ফেরিক অক্সাইড, এই ফেরিক অক্সাইড থাকার জন্য মঙ্গলের রং লাল। এর দুটো উপগ্রহ রয়েছে, সেটি হচ্ছে ডিমোস এবং ফিবোস। তো ডিমোস হচ্ছে সৌরজগতের সর্বাপেক্ষা ছোট উপগ্রহ। এখানে একটি পর্বত রয়েছে যেটার নাম নিক্স অলিম্পিয়া। এটি মাউন্ট এভারেস্টের 3 গুণ উচ্চতা সম্পন্ন, 3 গুণেরও বেশি। এটি মাউন্ট এভারেস্টের 3 গুণেরও চেয়ে বেশি উচ্চতা সম্পন্ন। আর সৌরজগতের সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপর পৃথিবী, তারপর মঙ্গল। অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। অর্থাৎ মার্কারি অ্যান্ড ভেনাস হ্যাভ নো স্যাটেলাইট। দেখো, পরের অপশন সিতে রয়েছে ভেনাস। তো ভেনাস সম্পর্কে বলতে গেলে পরের স্লাইডে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ভেনাসের সম্পর্কে আমরা যে ডিটেল তথ্যটা জেনেছি। দেখো, ভেনাস হচ্ছে উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহ। এটা পৃথিবীর নিকটতম এবং পৃথিবীর আকারে প্রায় সমান, তাই একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। বায়ুমণ্ডলের একটা জিনিস লক্ষ্য করো যে ভেনাসের বায়ুমণ্ডলে 96%-এর বেশি কার্বন ডাইঅক্সাইড বর্তমান।
তাই এই গ্রহের উষ্ণতা সবচেয়ে বেশি। এটি মর্নিং স্টার এবং ইভিনিং স্টার নামেও পরিচিত, অর্থাৎ শুকতারা এবং সন্ধ্যা তারা বলা হয় ভেনাসকে। তাছাড়া ভেনাস, শুক্র হচ্ছে এমন একটি গ্রহ যেটি ক্লক ওয়াইজ ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরে। বাকি সৌরজগতের অন্য গ্রহগুলি সব অ্যান্টি ক্লক ওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। আর একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে যে শুক্র গ্রহের আবর্তনকাল মানে লাট্টুর মতো যেটা ঘোরে, অর্থাৎ নিজ অক্ষের চারিদিকে যে গতি, সেটাকে বলা হয় আবর্তনকাল। এবং পরিক্রমণকাল অর্থাৎ অক্ষরেখার, সূর্যের চারিদিকে অক্ষরেখা বরাবর যে ঘূর্ণয়ন, এই যে এটা এখানে যদি সূর্য হয় তো এর চারিপাশে যে ঘূর্ণয়ন, সেটাকে বলা হয় পরিক্রমণ গতি। তো এর আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান। তো এই ছিল ভেনাস অর্থাৎ শুক্র সম্পর্কে তথ্য। পৃথিবী সম্পর্কে তোমরা সকলেই কম বেশি জানো। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, অর্থাৎ ব্লু প্ল্যানেট, একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। ঘনত্ব সবচেয়ে বেশি, ঘনত্ব অর্থাৎ আমাদের সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে ঘনত্ব বেশি হচ্ছে পৃথিবী। অ্যালবেডোটা কি? সূর্য থেকে যে রশ্মি, সূর্য থেকে যে আলো ও তাপ পৃথিবীতে আসে তার 35% বায়ুমণ্ডল দ্বারা বিকিরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এই ঘটনাটাকে বলা হয় অ্যালবেডো। তো অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 35%, অবশ্যই মনে রাখবে। আর পৃথিবী তার নিজ কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। পৃথিবী একমাত্র গ্রহ যার নাম কোনো রোমান দেবদেবীর নামে হয়নি। বাকি সমস্ত গ্রহের নাম রোমান দেবদেবীর নামে হয়েছে। তো এই ছিল পৃথিবী সম্পর্কে বিভিন্ন তথ্য। তো দেখা যাক এর পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হুইচ অফ দিজ ইজ নট আ ম্যামাল? নিম্নলিখিত কোনটি একটি স্তন্যপায়ী নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, পেঙ্গুইন। তো আমরা সকলেই জানি যে পেঙ্গুইন হচ্ছে একটা বার্ড, পেঙ্গুইন হচ্ছে একটা পাখি যেটা উড়তে পারে না। বাকি দেখো, বাকি অপশনগুলো যদি আমরা লক্ষ্য করি তো ডলফিন হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা প্রসব করে এবং স্তনপান করায়। ব্যাটও স্তন্যপায়ী প্রাণী যে উড়তে সক্ষম। আর এলিফ্যান্ট তো স্তন্যপায়ী প্রাণী এবং স্থলভাগের সবচেয়ে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হচ্ছে এলিফ্যান্ট। দেখো ডলফিন সম্পর্কে ডাটা দেওয়াই আছে এখানে। ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী, অর্থাৎ গাঙ্গেয় ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে ডলফিন। আর ডলফিন এবং তিমি অর্থাৎ হোয়েল, ডলফিন অ্যান্ড হোয়েল, এরা কি করে না ইনফ্রাসনিক সাউন্ড উৎপন্ন করতে পারে। ইনফ্রাসনিক সাউন্ড কাকে বলে? যে সমস্ত সাউন্ড বা শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম, 20 হার্জের কম, 20 হার্জের কম, 20 হার্জের কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলিকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। তো এরা উৎপন্ন করতে পারে, কে উৎপন্ন করতে পারে না ডলফিন এবং হোয়েল। আর ইনফ্রাসনিক সাউন্ড উৎপন্ন হয় ভলক্যানিক ইরাপশন অর্থাৎ অগ্নুৎপাতের সময়, তারপর সুনামির সময়, তারপর ভূকম্পের সময় অর্থাৎ ভূমিকম্পের সময়, এই সমস্ত ক্ষেত্রে ইনফ্রাসনিক সাউন্ড উৎপন্ন হয়। দেখো ব্যাট বা বাদুড় সম্পর্কে আমাদের কি তথ্য দেওয়া আছে এখানে। মুখ দিয়ে মলত্যাগ করে, অর্থাৎ বাদুড় এমন একটি স্তন্যপায়ী প্রাণী যে মুখ দিয়ে মলত্যাগ করে। আচ্ছা, বগল দিয়ে বাচ্চা প্রসব করে, দেখতে পাচ্ছ। স্তন্যপায়ী তবুও উঠতে পারে, সেটা আগেই বললাম। আর ব্যাট অর্থাৎ
বাদুড় হচ্ছে এমন একটা প্রাণী যে আলট্রাসনিক সাউন্ড অর্থাৎ যে সমস্ত শব্দের কম্পাঙ্ক 20,000 বেশি, 20,000 হার্জের বেশি, অর্থাৎ 20,000 হার্জের বেশি, 20K হার্জ, যে সমস্ত শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি তাদেরকে বলা হয় আলট্রাসনিক সাউন্ড। এটা উৎপন্ন করতে পারে এবং এর গতি প্রকৃতি বুঝে চলাফেরা করতে পারে। একটা জিনিস মনে রাখবে, বাদুড় কিন্তু অন্ধ নয়, বাদুড় দেখতে পায়। এখানে লেখাই আছে দেখো, আলট্রাসনিক সাউন্ড 20,000 হার্জের বেশি। তারপর দেখো এলিফ্যান্ট সম্পর্কে কি ডাটা দেওয়া আছে। এলিফ্যান্ট সম্পর্কে দেওয়া আছে বৃহত্তম প্রাণী, অর্থাৎ স্থলচরের বৃহত্তম প্রাণী। আর যদি বলে পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ প্রাণীর নাম কি, তাহলে হয়ে যাবে নীলতিমি। গর্ভধারণ সময় সবচেয়ে বেশি, অর্থাৎ এর সন্তান প্রসবের জন্য যে গর্ভধারণ পিরিয়ড সেটা সবচেয়ে বেশি। আর ইনফ্রাসনিক সাউন্ড অর্থাৎ 20 হার্জের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করতে পারে। তো এরাও 20 হার্জের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করতে পারে। তো এই ছিল 77 নম্বর প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য নেটিভ কান্ট্রি অফ ক্রিস্টোফার মার্লো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ইতালি। ক্রিস্টোফার মার্লো ইতালির বাসিন্দা ছিলেন। কিন্তু ক্রিস্টোফার মার্লো সম্পর্কে যে তথ্যগুলো আমরা জানতে পেরেছি সেটা এখানে নোট করা রয়েছে। দেখো, ক্রিস্টোফার মার্লো ইটালিতে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু স্পেনের রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলার কাছ থেকে পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং আটলান্টিক মহাসাগর হয়ে ভারত উপমহাদেশে আসার জলপথ আবিষ্কারের জন্য বার হয়েছিলেন। আটলান্টিক মহাসাগর হয়ে ভারত উপমহাদেশে আসার জলপথ আবিষ্কারের জন্য বার হয়েছিলেন, কিন্তু তিনি পৌঁছে যান আমেরিকা মহাদেশে এবং ওয়েস্ট ইন্ডিজে। এই কারণেই বলা হয় যে আমেরিকা মহাদেশের আবিষ্কারক হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস এবং তিনি 1493 খ্রিস্টাব্দে, সালটি লক্ষ্য করো, 1493 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ নামকরণ করেন, কিন্তু আবিষ্কার করেন, কিন্তু নামকরণ করেন পরবর্তীতে আমেরিগো ভেসপুচি নামে আর একজন পর্যটক। আমেরিগো ভেসপুচি নাম অনুসারে এই মহাদেশের নাম হয় আমেরিকা। ওয়েস্ট ইন্ডিজ মহাদেশ এবং কিউবা আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস। দেখো এখানে লেখাই আছে 1497 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি আমেরিকা মহাদেশের নামকরণ করেছিলেন। আর একটি তথ্য এখানে গুরুত্বপূর্ণ বলে রাখি, সেটা হচ্ছে জলপথে প্রথম বিশ্ব পরিভ্রমণ করেন ফার্দিনান্দ ম্যাগেলান। কত সালে? না 1519 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন পর্তুগালের বাসিন্দা। লক্ষ্য করো, এটা ডাটাটা দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ ডাটা, এটা আলোচনা করে নেওয়া। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট হার্ড ওয়াটার। হার্ড ওয়াটার মানে হচ্ছে ভারী জল, অর্থাৎ মৃদু জল আর ভারী জল, ভারী জল নয়, এটাকে বলা হয় ক্ষরজল। ভারী জল এবং ক্ষরজল, মৃদু জল এবং ক্ষরজল। ভারী জল কাকে বলা হয়? D2O, অর্থাৎ ডিউটোরিয়াম অক্সাইড। D2O বারবার চলে আসছিল, তাই বলে দিলাম D2O অর্থাৎ ভারী জল, যেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করা হয়, পারমাণবিক চুল্লিতে। আচ্ছা, ক্ষরজল এবং মৃদু জল। তো ক্ষরজলের সঙ্গে আমরা জানি কি ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট যুক্ত থাকার কারণে
এই জলের ক্ষরতার সৃষ্টি হয় এবং এগুলি যুক্ত থাকার কারণে কি হয়, যখন আমরা এই সমস্ত জলে সাবান ঘষি তখন খুব একটা ফানা হয় না। তো এরই উপরে প্রশ্নটা সেট করেছে। তো অপশন এতে বলছে ইট ইজ ফ্রি ফ্রম সলিউবল সল্টস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। তো এটা সঠিক কখনোই হতে পারে না। আমি এখনই বললাম যে ক্ষর জলে বা হার্ড ওয়াটারে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড এবং সালফেট ঘটিত, ক্লোরাইড এবং সালফেট এবং ক্লোরাইড ঘটিত লবণ মিশ্রিত থাকে। তো এটা কখনোই হতে পারে না। ইট ডাজ নট গিভ লেদার উইথ সোপ, এই তো সঠিক অপশন চলে এসছে যে এটা সাবানের সঙ্গে খুব একটা বেশি ফেনা উৎপন্ন করে না। তো লেদার মানে হচ্ছে ফেনা, তো এটা সাবানের সঙ্গে বিক্রিয়া করে খুব একটা ফেনা দেয় না। তো এটা সঠিক উত্তর। অপশন সিতে বলছে বোথ এ অ্যান্ড বি, না এটা হতে পারে না। আর নান অফ দ্য অ্যাভব, এটাও নয়। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ইট ডাজ নট গিভ লেদার, ইট ডাজ নট গিভ লেদার উইথ সোপ। অপশন বি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ইন এমএস ওয়ার্ড এ নাম্বার প্রিন্টেড অ্যাভব বেসলাইন ইজ কল্ড। তো এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টটা কি? যখন আমরা কোনো কিছুর পাওয়ার লিখি তখন সুপারস্ক্রিপ্ট ব্যবহার করার প্রয়োজন হয়। সরি, অপশনের ইয়েটা মুছে গেল। সুপারস্ক্রিপ্টে দেখাচ্ছি এ, এর পাওয়ার আমরা 2 দেব, তো এইটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার লাইজ অ্যাবভ দ্য ট্রোপোস্ফিয়ার। তো দেখো এখানে স্তরগুলো পরপর সাজানো আছে, তোমাদের সঙ্গে আমি নোট শেয়ার করেছি সেটা দেখো। প্রথম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর আছে ওজোনোস্ফিয়ার, তারপর আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আছে মেসোস্ফিয়ার, তারপর আছে আয়নোস্ফিয়ার, তারপর আছে থার্মোস্ফিয়ার, তারপর আছে এক্সোস্ফিয়ার এবং শেষে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। তো ব্যাপারটা বলি, প্রথমে আমাদের একেবারে ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তর সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। তারপর আছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশটাকে ওজোন গ্যাস থাকায়, নিচের অংশ ওজোন গ্যাস থাকায় এটাকে বলা হয় ওজোন স্তর। তো ওজোন স্তরে কি গ্যাস থাকে না O3, ওজোন গ্যাস থাকে। তো ওজোন স্তরটা অনেকে এটাকে আলাদা স্তর বলছেন না, স্ট্র্যাটোস্ফিয়ারেরই একটি অংশ মনে করছেন। তারপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে রয়েছে আয়নোস্ফিয়ার। অনেকে আয়নোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারকে একটি স্তর মনে করছেন এবং নিচের অংশটিকে আয়নোস্ফিয়ার, এই যে নিচের অংশটা এটা আয়নোস্ফিয়ার এবং ঊর্ধ্বাংশকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ারের উপর রয়েছে এক্সোস্ফিয়ার এবং তারপরে একেবারে সর্ববহিস্থ কক্ষপথটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার, 10K কিলোমিটার, 10,000 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় 10,000 কিলোমিটার। তো এখানে প্রশ্ন ছিল হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার লাইজ অ্যাবভ দ্য ট্রোপোস্ফিয়ার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে রয়েছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের উপরে রয়েছে থার্মোস্ফিয়ার অর্থাৎ আয়নোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এবং তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার এবং তারপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। তোমাদেরকে আরেকটি ডাটা বলে দিই যে মহাকাশ থেকে যে সমস্ত উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলি কিন্তু মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়। কোন স্তরে পুড়ে ছাই হয়? মেসোস্ফিয়ারে। আর একটা কথা সেটা হচ্ছে যে জেট প্লেন চলাচল করে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের
মধ্য দিয়ে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো প্রাকৃতিক ঘটনা ঘটে না। আমাদের যত ঝড়ঝঞ্ঝা, বজ্রপাত, সমস্ত প্রাকৃতিক যে সমস্ত ঘটনাগুলি ঘটে সেটা সমস্তটাই ট্রপোস্ফিয়ারে ঘটে থাকে। তাই ট্রপোস্ফিয়ারের আরেক নাম ক্ষুব্ধ মণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম শান্ত মণ্ডল। তো এই তথ্যগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। আর একটা বায়ুমণ্ডল সম্পর্কে যে তথ্যটি না দিলেই নয়, সেটা হচ্ছে যে নর্মাল ল্যাব স্টেট, অর্থাৎ আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা ডিক্রিজ করতে থাকবে। এই ঘটনাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। এই ঘটনাটি ঘটে থাকে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে, এবং পরবর্তীতে যখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে যাব তখন উষ্ণতা প্রতি কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, এবং তারপরে যখন আমরা মেসোস্ফিয়ারে যাব তখন আবারও কি হবে না, এটা কমতে থাকবে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে ডিক্রিজ হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে ইনক্রিজ হয়, মেসোস্ফিয়ারে আবারও ডিক্রিজ হয়, এবং পরবর্তী স্তরগুলোতে অর্থাৎ আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার, এগুলিতে আর উষ্ণতা হ্রাস পায় না। এরপর থেকে উষ্ণতা বাড়তেই থাকে। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ অ্যান আইপি অ্যাড্রেস ইন এ নেটওয়ার্ক? তো আইপি কথাটির পুরো কথা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে টু আইডেন্টিফাই অ্যান্ড লকেট এ ডিভাইস অন দ্য নেটওয়ার্ক। টু আইডেন্টিফাই অ্যান্ড লকেট এ ডিভাইস অন দ্য নেটওয়ার্ক, অর্থাৎ কোনো একটা ডিভাইসকে আইডেন্টিফাই করা এবং তার অবস্থান নির্ণয় করাই হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের কাজ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। ইন এমএস এক্সেল পেজ বর্ডার অপশন ইজ অ্যাভেলেবল আন্ডার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, নান অফ দিচ, কোনোটিই নয়। পেজ বর্ডার এই অপশনটি কোনোটির মধ্যেই থাকে না। তো প্রশ্নের উত্তর হয়ে গেল নান অফ দিজ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক proposed by Stephen Hawking that describes the evolution of the universe from the Big Bang? তো দেখো এই তথ্যটি যে বিগ ব্যাং থেকে বিশ্ব সৃষ্টির যে ইভলিউশন অর্থাৎ বিবর্তন, সেটা ডিসক্রাইব করেছিলেন স্টিফেন হকিংস, এবং এই থিওরিটিক্যাল যে ফ্রেমওয়ার্ক এবং এর যে কার্যাবলী সেটি কী নামে পরিচিত। তো স্টিফেন হকিংস থমাস হার্টগের সঙ্গে এই তত্ত্বের উপর গবেষণা করেছিলেন এবং এই তত্ত্বটি দিয়েছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ব্ল্যাক হোল থিওরি। অপশন সি, ব্ল্যাক হোল থিওরি। তো বাকি অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে থিওরি অফ রিলেটিভিটি। তো এই তথ্যের প্রবক্তা হচ্ছেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন, এবং এর জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অপশন বিতে দেখো কোয়ান্টাম মেকানিক্স, এটা একটি সাবজেক্ট, ফিজিক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন সাবজেক্ট কোয়ান্টাম মেকানিক্স। অপশন ডি হচ্ছে সিঙ্গুলারিটি থিওরি, এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ভ্লাদিমির আর্নল্ড। মাই ব্রিফ হিস্ট্রি, এটা হচ্ছে স্টিফেন হকিংসের একটি গুরুত্বপূর্ণ বই, মাই ব্রিফ হিস্ট্রি। তোমরা আমাকে কমেন্টে জানাও বিগ ব্যাং থিওরির প্রবক্তা কে, অর্থাৎ বিগ ব্যাং থিওরি কে ব্যাখ্যা করেছিলেন।
পরের প্রশ্ন, ইন 2019 হুইচ পপুলার সিঙ্গার ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যাওয়ার্ড? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ভূপেন হাজারিকা। তো 2019 সালের পর আবার 2023 সালে ভারতরত্ন পুরস্কার দেয়া হলো। আর 2023 সালে মোট 5 জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। এর আগে সর্বোচ্চ 3 জনকে দেওয়া হতো, এবারই প্রথম 5 জনকে দেয়া হলো। ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় 1954 সাল থেকে। 1954 সাল থেকে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন স্যার সি ভি রমন, চক্রবর্তী রাজা গোপালাচারী, সি আর গোপালাচারী এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই 3 জন প্রথম 1954 সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। অপশন এ দেখো, লতা মঙ্গেশকর। তো লতা মঙ্গেশকর 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন এবং তার সাথে আরো একজন বিখ্যাত ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন বিসমিল্লাহ খান, যিনি সানাইয়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ সানাই বাদক। 2019 সালে ভূপেন হাজারিকার সাথে আরো 2 জন ভারতরত্ন পান, তারা হচ্ছেন নানাজি দেশমুখ এবং প্রণব মুখার্জি। দেখো অপশন বি তে রয়েছে আশা ভোঁসলে। আশা ভোঁসলে এখনো পর্যন্ত ভারতরত্ন পুরস্কার পাননি। অপশন ডি তে রয়েছে মান্না দে, তিনিও ভারতরত্ন পুরস্কার পাননি। তো মান্না দের বিখ্যাত আত্মজীবনী জীবনের জলসাঘরে, অবশ্যই মনে রাখবে যে জীবনের জলসাঘরে আত্মজীবনী লিখেছিলেন মান্না দে। তো 2023 সালে 5 জন ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, এম এস স্বামীনাথন। আর বাকি 4 জন হচ্ছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, বিহার থেকে পেয়েছেন একজন, এবং এল কে আদবানি, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, তিনিও 2023 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। বাকি 2 জন তোমরা আমাকে কমেন্টে জানাও। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পাস্কাল পিএ ইজ দ্য ইউনিট ফর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, প্রেসার। পাস্কাল হচ্ছে চাপের একক। তো চাপের আরো একটি একক তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, সেটি হচ্ছে টর। টর কোথা থেকে এসেছিল? অ্যাটমসফেরিক প্রেসার মাপার যে যন্ত্র ব্যারোমিটার, সে আবিষ্কার করেন টরিসেলি, এবং টরিসেলির নাম অনুসারেই চাপের আরেকটি একক টর। ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ, অর্থাৎ কম্পাঙ্কের একক হার্জ। কন্ডাক্টিভিটির একক হচ্ছে সিমেন্স পার মিটার। তোমরা আমাকে জানাও যে বায়ুর গতিবেগ অর্থাৎ স্পিড অফ এয়ার কোন যন্ত্রের সাহায্যে মেজারমেন্ট করা হয়? স্পিড অফ এয়ার। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ টাস্ক ম্যানেজার ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম? উইন্ডোজ অপারেটিং সিস্টেমে টাস্ক ম্যানেজারের কাজ কি? তো অপশনগুলো পড়া যাক। ট্র্যাক অ্যাসপেক্টস অফ ইউর সিস্টেম পারফরমেন্স, অর্থাৎ তোমার যে সিস্টেম আছে তার কার্যগুলি ট্র্যাক করা, এটা অবশ্যই ঠিক। অপশন বি, টার্মিনেট অর ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন হোয়েন দে ডু নট শাট ডাউন নর্মালি। যখন কোনো অ্যাপ্লিকেশন স্বাভাবিকভাবে বন্ধ না হয় তো সেগুলিকে বন্ধ করা বা টার্মিনেট করা, এটাও কাজ। অপশন সি, হুইচ প্রোগ্রামস অ্যান্ড প্রসেসেস আর রানিং। কোন প্রোগ্রামটা বা কার্যক্রমটা চলছে সেটাকে দেখা, এটাও টাস্ক ম্যানেজারের কাজ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে উপরোক্ত সবকটি, অর্থাৎ অল অফ দ্য অ্যাভব।
দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ইন 2024? 2024 সালে কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সালটা একটা ফ্যাক্টর। রিজার্ভ ব্যাংকের গভর্নর বর্তমানে রয়েছেন, তিনি হচ্ছেন শক্তিকান্ত দাস, তিনি 25তম গভর্নর। তিনি নিয়োগ হয়েছিলেন 12ই ডিসেম্বর 2018 সালে। তিনি হচ্ছেন 25তম ভারতীয় গভর্নর, আরবিআই এর গভর্নর 25তম। বাকি যিনারা আছেন তেনারাও কোনো না কোনো সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, তো তাদের কততম র্যাঙ্ক ছিল সেটি দেওয়া আছে। দেখো, বিমল জালান তিনি ছিলেন 20তম, রঘুরাম রাজন তিনি ছিলেন 23তম এবং উর্জিত প্যাটেল তিনি ছিলেন শক্তিকান্ত দাসের ঠিক আগে 24তম গভর্নর। পাশে দেখো লেখা আছে ওভারড্রাফট। ওভারড্রাফট হচ্ছে উর্জিত প্যাটেলের লিখিত একটি গ্রন্থ। রঘুরাম রাজন বিখ্যাত অর্থনীতিবিদ, তো তার লিখিত গ্রন্থগুলি হচ্ছে আই ডু হোয়াট আই ডু, দ্য থার্ড পিলার, ব্রেকিং দ্য মাউল্ড, রি-ইমাজিং ইন্ডিয়াজ ইকোনমিক ফিউচার। তো ফিউচার বানানটা এখানে ভুল হয়ে গেছে, FU হবে ফিউচার, ফিউচার, ঠিক আছে, তো FU হবে। দেখো বিমল জালানের একটি বিখ্যাত গ্রন্থ, সেটি হচ্ছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া অ্যাহেড 2025 অ্যান্ড বিয়ন্ড। শক্তিকান্ত দাস তিনি হচ্ছেন বর্তমান আরবিআই এর গভর্নর। তোমরা আমাকে জানাও আরবিআই কত সালে এস্টাবলিশড হয়েছিল? কত সালে এস্টাবলিশড হয়েছিল? এবং আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? প্রথম ভারতীয় গভর্নর আমি বলে দিচ্ছি যে প্রথম নন ইন্ডিয়ান যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন অসবর্নি স্মিথ। অসবর্নি স্মিথ। তোমরা আমাকে কমেন্টে জানাও প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ ম্যালওয়্যার ইজ ডিজাইন টু স্প্রেড ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার অফেন উইদাউট ইউজার্স নলেজ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি ম্যালওয়্যার। অপশন সি ম্যালওয়্যার। দেখো, অপশন এ ট্রোজান হর্স, অপশন বি ভাইরাস, অপশন ডি স্পাইওয়্যার। সবগুলোই হচ্ছে কম্পিউটার ভাইরাসেস, সবগুলোই হচ্ছে কম্পিউটার ভাইরাস। তো কম্পিউটার রিলেটেড যে ভাইরাস শব্দটি তার ফুল ফর্ম এখানে লেখা আছে, দেখে নাও। সেটা হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। প্রথম কম্পিউটার ভাইরাস হচ্ছে ক্রিপার। প্রথম কম্পিউটার ভাইরাস কি? ক্রিপার। এবং এর যে অ্যান্টিভাইরাস সেটি হচ্ছে রিপার। তো অবশ্যই মনে রাখবে। এরই সাথে শেষ হচ্ছে 89 নম্বর প্রশ্ন। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। হু won the gold medal in men's single tennis title at Paris Olympic 2024? 7 এখানে ভুলবশত প্রিন্ট হয়ে গেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি নোভাক জকোভিচ। নোভাক জকোভিচ। সার্বিয়া কি? সার্বিয়া অর্থাৎ তিনি সার্বিয়ার বাসিন্দা। দেখো, অপশন এ তে রয়েছে জেনিক সিনার, যার বাড়ি ইতালি। তিনি অস্ট্রেলিয়ান ওপেন 2024 মেন্স সিঙ্গেল টাইটেল জিতেছেন। অপশন সি দেখো কার্লোস অ্যালকারেজ, তিনি ফ্রেঞ্চ এবং উইম্বলডন ওপেন 2024 জিতেছেন। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে স্পেনে। তোমরা আমাকে জানাও যে সবচেয়ে বেশি টেনিস গ্র্যান্ড স্ল্যাম অ্যাওয়ার্ড কে জিতেছেন? দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? তো অপশন এ তে রয়েছে আইকে গুজরাল, যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রথমে তিনি বিদেশ মন্ত্রী রূপেও কাজ করেছেন। গুলজারিলাল নন্দ, তিনি ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী, ফার্স্ট ইন্টারিম প্রাইম মিনিস্টার, 14 দিন
1966 সালে পণ্ডিত জওহরলাল মৃত্যুর পর তিনি অস্থায়ী প্রধানমন্ত্রী রূপে সামলেছিলেন ভারতীয় পার্লামেন্ট। অপশন সিতে রয়েছে নীলম সঞ্জীব রেড্ডি এবং অপশন ডিতে রয়েছে এইচ.ডি. দেবেগৌড়া। তো এইচ.ডি. দেবেগৌড়া প্রথমে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো অপশন অনুযায়ী অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ নীলম সঞ্জীব রেড্ডি তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্টশিপ লাভ করেন। এবং নীলম সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি হওয়ার পূর্বে তিনি ভারতীয় পার্লামেন্টের স্পিকার ছিলেন, অর্থাৎ লোকসভার স্পিকার পদে আসীন ছিলেন। তোমরা আমাকে জানাও নীলম সঞ্জীব রেড্ডি ছাড়া আর কোন প্রেসিডেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন এ কম্পিউটার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ বিট। তো বিট হচ্ছে কম্পিউটারের ক্ষুদ্রতম ইউনিট। তো 1 নিবল ইকুয়াল টু 4 বিটস এবং 8 বিটে হয় 1 বাইট, 8 বিটে হয় 1 বাইট। দেখতে পাচ্ছ। তারপরে দেখো যে 1024 বাইটে হয় 1 কিলোবাইট এবং 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট এমবি, 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট অর্থাৎ টিবি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হোয়াই ইজ দ্য কাউন্ট ফিট ফাংশন ইন এক্সেল ইউজড? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, কাউন্টস ব্ল্যাঙ্ক সেলস ইন এ রেঞ্জ, কাউন্ট ব্ল্যাঙ্ক সেলস ইন এ রেঞ্জ। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আবারও কম্পিউটার থেকে, হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম ইউআরএল স্ট্যান্ড ফর ইন ওয়েব ব্রাউজিং? অর্থাৎ ওয়েব ব্রাউজিংয়ে ইউআরএল এর ফুল ফর্ম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর 4টে অংশ থাকে। তো দেখতেই পাচ্ছ ডান দিকে লেখা রয়েছে ওয়েব প্রোটোকল, 2 নম্বর ওয়েব সার্ভার নেম, 3 নম্বর পোর্ট অর্থাৎ সার্ভার ডিরেক্টরি নেম এবং 4 নম্বর পাথ নেম। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, লিম্বা রাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, আর্চারি। অপশন এ তে রয়েছে চেজ। তো ভারতের প্রথম চেজ গ্র্যান্ডমাস্টার হচ্ছেন বিশ্বনাথন আনন্দ, বিশ্বনাথন আনন্দ। বর্তমানে চেজ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ, রমেশ ভাই প্রজ্ঞানন্দ, রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং রমেশবাবু প্রজ্ঞানন্দের বোন বৈশালী প্রজ্ঞানন্দ প্রমুখ। হকি 2024 অলিম্পিকে ভারত, 2024 অলিম্পিকে ভারত হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে। তোমরা আমাকে জানাও ব্রোঞ্জ কোন কোন ধাতুর দিয়ে তৈরি, ব্রোঞ্জ কোন কোন ধাতু দিয়ে তৈরি বা ব্রোঞ্জ কোন কোন ধাতুর অ্যালয়। পরের প্রশ্ন, which article of the Indian Constitution is Dr. B.R. Ambedkar called the heart and soul of the Indian Constitution? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, আর্টিকেল 32। আর্টিকেল 14 কি বলে? আর্টিকেল 14 বলে ইকুয়ালিটি বিফর ল, অর্থাৎ আইনের চোখে সকলের সমান। দেখো লেখা আছে এখানে। আর্টিকেল 19 বাক স্বাধীনতা এবং আর্টিকেল 356 কোনো অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি। তোমরা আমাকে জানাও প্রিএমবেল কে?
প্রিএম্বেল অর্থাৎ প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল কে বলেছেন? দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হুইচ লেজিসলেটিভ কোড ডাজ নট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023 রিপ্লেস? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, দ্য উইন্ডোজ সাউন্ড ফাইল হ্যাজ দ্য এক্সটেনশন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ওয়েভ। তো দেখো, ডট ওয়েভ এর ফুল ফর্ম কি? ওয়েভ ফর্ম অডিও ফাইল ফরম্যাট। তো অডিও মানে হচ্ছে সাউন্ড রিলেটেড। আচ্ছা, ডট সিট এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং। ডট ডব্লিউপিডির ফুল ফর্ম হচ্ছে উইন্ডোজ পোর্টেবল ডিভাইস। ডট ডিআইএফ এর ফুল ফর্ম হচ্ছে ডাটা ইন্টারচেঞ্জিং ফরম্যাট। তো এটিই ছিল সেকেন্ড লাস্ট কোশ্চেন। এবার আমরা দেখব লাস্ট কোশ্চেন। হলদিঘাটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, মহারানা প্রতাপ। তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে। মহারানা প্রতাপের যে ঘোড়া ছিল তার নাম চেতক। তিনি ছিলেন সিসোদিয়া বংশের রাজা। গৌতম বুদ্ধ সম্পর্কে অনেক কিছু বলা যায়। এখানে লেখা আছে দেখো 563 BC। তো 563 BC-তে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী উদ্যানে এবং কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত, আর গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। পরবর্তীতে বৌদ্ধ ধর্ম দুটি ভাবে বিভক্ত হয়েছিল, হিনজান এবং মহাযান। কুষাণ যুগে, বিশেষ করে সম্রাট কনিষ্কের আমলে বৌদ্ধ ধর্ম দুটি ভাবে বিভক্ত হয়ে পড়ে, হিনজান এবং মহাযান। হিনজানরা ছিল মূর্তি পূজার বিরোধী এবং মহাযানরা ছিল মূর্তি পূজার পক্ষে। মহাবীর তিনি জৈন ধর্মের প্রবর্তক। তিনি জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিলেন। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ। ঋষভদেবের চিহ্ন ছিল ষাঁড়, পরেশনাথের প্রতীক বা চিহ্ন ছিল সাপ এবং মহাবীরের চিহ্ন হচ্ছে সিংহ। মহাবীর বৈশালীর কুন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং পাবাপুরীতে তিনি মৃত্যুবরণ করেন। মহাবীরের গুরু ছিলেন আলারা কালাম। গৌতম বুদ্ধের গুরু ছিলেন উদ্রক রামপুত্র। অরবিন্দ ঘোষ ছিলেন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত। তিনি ভারতের মাটিতে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করতেন, বন্দে মাতরম। এবং ভারতের বাইরে এই নামে পত্রিকা প্রকাশ করতেন মাদাম ভিকাজি রুস্তমজি কামা, যিনাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয়। অর্থাৎ মাদাম ভিকাজি রুস্তমজি কামা ভারতের বিপ্লববাদের জননী নামে পরিচিত ছিলেন। অরবিন্দ ঘোষ শেষ জীবনে তামিলনাড়ুর পুদুচেরিতে আশ্রম গড়েন এবং সেখানে তার বাকি জীবনটা কাটিয়ে দেন। তো অনেক সময় প্রশ্ন থাকে যে অরবিন্দ আশ্রম কোথায় অবস্থিত, অরবিন্দ কোথায় আশ্রম গড়ে তুলেছিলেন। তো সেই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুদুচেরি। কোথায়? পুদুচেরি। তো এরই সাথে সাথে শেষ হচ্ছে আমাদের জিকে পার্ট।
এবং কম্পিউটার এফিসিয়েন্সি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।